2টা লাউ কেটেছি আর 9টা বেগুন কেটেছি। একদম সব গুনে গুনে রেখেছেন। দর্শক, এটা হচ্ছে গাছের শরবত, গাছের পুষ্টিবর্ধক। আন্টি বলছেন এটা গাছ সর্বশক্তিমান হয়ে যায়। আজকে যে এত যত্ন করে খাওয়ান, আপনি কি নিজে এত যত্ন করে পুষ্টিকর খাবার খান কিনা? যে দুইটা আপনি গনায় বাদ দিয়েছেন ওই দুইটা কিন্তু আমার। এটিভি ইউএস এর কৃষিভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রবাস কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। প্রবাস কৃষি প্রবাসীদের কৃষির কথা বলে, কৃষি প্রেমী প্রবাসীদের কথা বলে। আর এই প্রবাস কৃষিতে আজ আমরা এমন একটি উঠোনে, এমন একটি আঙিনায় হাজির হয়েছি যে আঙিনা আয়তনে খুব বড় নয়, তবে তাদের ভালোবাসা অনেক অনেক বেশি। গাছের প্রতি ভালোবাসা, সবুজের প্রতি ভালোবাসা। কি আছে এই উঠোনটিতে সেটি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। বাহ, কি চমৎকার লাউ! আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার বাগানে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। যাক, একটু জানতে চাই, এই যে এত এত সুন্দর বাগান, এটা কি আপনার নিজের একার হাতে? না, আমিও আছি, মেয়ে আছে, সবাই আছে আমরা। ও, তাহলে যেহেতু আপনি আছেন, আপনার মেয়ে আছে, দুজনেরই পরিচয় জানতে চাই আপনাদের। যারা আমি আর জবেদা বেগম। আচ্ছা। আর আমার মেয়ে হলো নার্গিস। আচ্ছা, দুজনের এই সাজানো গোছানো এই সুন্দর বাগান। তো আপনি এই মুহূর্তে তো বাগানে পানি দিচ্ছেন। হ্যাঁ, একটু যদি আমাকে একটু একটু করে যদি দেখাতেন কোথায় কি কি লাগিয়েছেন। আমাদের এই যে লাউ গাছ লাগিয়েছি, 2 রকমের লাউ হয়েছে, একটা গোল একটা লম্বা। আর লাউ এবার ফলন তো মনে হয় ভালোই। না, মাশাআল্লাহ। এবার কম হয়েছে অন্যবারের চেয়ে। অন্যবার আরো হয় 40-45টা লাউ হয়। 40-45টা লাউ হয়। কতগুলো গাছ লাগিয়েছেন লাউ গাছ? এই যে এইখানে 3টা গাছ আছে, 4টা গাছ আছে। এই যে এখানে অনেকগুলো লাউ গাছ ছিল, ওই যে একটা উঠবে না, ওনার নষ্ট হয়ে গেছে ওষুধ দেওয়াতে। হ্যাঁ, ওই পাশে ওষুধ প্রয়োগ করেছে, এই পাশে ওষুধ আসছে। ওই আমার কুমড়ো গাছটা ওই যে মারা গেছে, 2টা কুমড়ো ছিল, একটা পড়ে গেছে আর ওই যে একটা আছে। আচ্ছা, তাহলে এবার মানে শেষ সম্বল আছে এখানে 4টা। হ্যাঁ, 4টা লাউ গাছ, 4টা লাউ গাছ। আর না এগুলো হবে না। তো এই যে লাউ দেখতে পাচ্ছি, এই লাউ কি কাটার বয়স হয়েছে? হ্যাঁ, কাটার বয়স হয়েছে। তা এবছর লাউ কতগুলো কাটা হয়েছে? 2টা লাউ কেটেছি আর 9টা বেগুন কেটেছি। একদম সব গুনে গুনে রেখেছেন। আচ্ছা, তাহলে আমি একটু গুনি যে এখন কয়টা লাউ আছে, আমরা দেখে নেই। এই দিকটায় আসি, ক্যামেরা যদি একটু এদিকে আনি। এটা হচ্ছে গোল লাউ, 1 2 3, 3টা গোল লাউ। আর যদি লম্বা লাউ আমরা একটু গুনে দেখি, আন্টি যেহেতু গুনে রাখে, আমি একটু গুনে রেখে যাই, কারণ হচ্ছে চড়ে যাতে না নেয়। 1 2 3 4 5 6 7, এই ছোটটা যদি ধরি 8, এই একটা ছোট ধরি 9, এটা বাদ গেছে না 10, আর ওই গোল্লাও হচ্ছে 3 4টা, 14টা লাউ দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, খুবই খুবই চমৎকার একটি বাগান। আর লাউয়ের যদি আমি মাচা দেখি, মাচাটাও যে খুব যত্ন করে করা হয়েছে বোঝার অপেক্ষা রাখে না। লাউর সংখ্যা কয়টা? 12টা। আমি তো একটু বাড়িয়েছিলাম, 14টা। আচ্ছা, যাই হোক আন্টি, তাহলে যে 2টা হচ্ছে বাদ গেছে, যে 2টা আপনি গনায় বাদ দিয়েছেন ওই 2টা কিন্তু আমার। বাংলাদেশে আমরা গ্রামীণ জনগোষ্ঠী যেভাবে মাচা করে সুন্দর করে লাউ গাছ লাগিয়ে থাকি, ঠিক একইভাবে তিনি লাগিয়েছেন। আমি এর আগে যে বাগানগুলোতে গিয়েছি সেখানে এত সুন্দর করে মাচা আমি পাইনি। তবে আজকের এই মাচা দেখে আমার খুবই ভালো লাগছে। অর্থাৎ যারা এর পেছনে আছেন তারা যে খুব যত্ন করে কাজ করেন বলার অপেক্ষা রাখে না। আন্টি, শুধু কি আপনার একার সাথে কথা বলবো? আপনার যে সহকারী আছে কৃষক, আমার মেয়ে, তার সাথে একটু কথা বলা দরকার। যত্ন তো সেও করেন। আচ্ছা, তাহলে আমি বাকিটা আবার তার কাছ থেকে জানার চেষ্টা করি কি কি আছে। আপু, কেমন আছেন? জি, ভালো
আছি, ভালো আছেন? এতক্ষণ তো হ্যাঁ ভালো আছি। এতক্ষণ তো আন্টির সাথে কথা বললাম, আন্টির সাথে কথা বলতে আমার গিয়ে মায়ের শখের হ্যাঁ, বাগান। আপনার প্রসঙ্গ চলে আসলো। তা আমরা একটু এদিকে আগিয়ে দেখতে চাই যে আমরা তো লাউ এরই মধ্যে গুনে ফেলেছি, এখন আমরা একটু কুমড়ো গুনতে চাই বা ঠিক কুমড়ো আছে। সম্পর্কে জানতে চাই। তার আগে একটু বলেন যে এত সুন্দর করে মাচা করেছেন, এর পেছনে তো অনেক পরিশ্রম যায়। হ্যাঁ, আসলে মাচাটা আমার মা, আমার হাজবেন্ড এগুলো করে দিয়েছে, আর আমার আম্মা একটু একটু করে অনেক কষ্ট করে মাচাগুলা তৈরি করছে। মানে ওনার যে বাগানের প্রতি ভালোবাসারই মানে আনবিলিভেবল, চিন্তা করা যায় না। সে অনেক পরিশ্রমী বাগানের ব্যাপারে। 3-4 ঘন্টা সকালে বসে থাকবে, গাছদের সাথে কথা বলবে, যত্ন করবে। একটা গাছের যদি ডগা ভেঙে যায় সে পারলে কেঁদেই দেয়, অনেক মন খারাপ করে আর কি। তো তার মানে গাছের প্রতি অনেক ভালোবাসা, বলে যেগুলো আমার সন্তানের মতো। গত সপ্তাহে আমরা 2টা মিষ্টি কুমড়ো কেটেছি, এখানে তার আছে কিছু আবার হয়েছে, কিন্তু গতবার অনেক ফলন হয়েছিল। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, এবার চাল কুমড়ো হয়নি। তারপর সিম, বটবড়ি কিনা ছিল। তারপর আলহামদুলিল্লাহ এবার যতটুকুই হয়েছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। উনি যে এখনো করতে পারছে, অনেক শুকরিয়া আল্লাহর কাছে আসলে। ওকে, তা এই যে এত এত ফলন হয়, এই ফলন তাহলে কি সবাই একা নিজেরা খেতে পারেন নাকি? না, আমরা সবসময় আমাদের প্রতিবেশী, বন্ধু, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমরা সবসময় শেয়ার করি। এগুলো তার আসলে একা খাওয়ার জিনিস না, আমরা দিতে খুব আনন্দ বোধ করি। আমরা সবাইকে আমাদের লাল শাক ছিল, 2টা বাগান ভরা আমাদের লাল শাক ছিল এবার। তো আমরা যখনই যেটা যেভাবে হয় ওইভাবে আমরা করে উঠাই, আমরা বন্ধু বান্ধবের সাথে আমরা শেয়ার করি, আমরা সবাইকে দিয়েই খাই, একা আসলে খাওয়া যায় না। আর ওই পাশে ছিল ডাটা, এই সাইডে ছিল ডাটা, আর এখানে সামান্য কিছু ডাটা আছে। ঢেঁড়স এবার আছে, বাট মাত্র আর কি ফলন হচ্ছে। ঢেঁড়সগুলো মাত্র শুরু হয়েছে, একটু লেট হয়েছে, মাত্র শুরু হয়েছে। এবার টমেটো, ঢেঁড়স, বরবড়ি, তারপরে যেখানে আছে সিম গাছ, সিমের মাত্র ফুল এসেছে। সিম একটু আর লেটে আসে। সিম সাধারণত অগাস্টের লাস্টের দিকে সিম হয়, পুরো সেপ্টেম্বর এবং অক্টোবরে সিমে ভরা থাকে। তো জাস্ট এই যে মাত্র সিমের ফুল আসা শুরু হয়েছে। তো যখন সিমের ফুল আসে পুরো বাগানটা ফুলে ফুলে লাল হয়ে থাকে, দেখতে অনেক ভালো লাগে আসলে। অনেক শিম, এত পরিমাণ শিম হয় যে আমরা মানে বড় গামলা বালতি ভরে ভরে আমরা শিম পারি, প্রচুর শিম হয়। বাট এবার আমরা ইচ্ছা করে শিমের গাছগুলোকে তুলে তুলে আম্মা ফেলে দিচ্ছে, বিকজ অনেক মানে বেশি ফলন হয়ে যায় আর বেশি জায়গা নষ্ট করে, যার কারণে শিম এবার একটু শিমের প্রতি এবার নজরটা একটু কম। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু গাছ আছে হবে মাশাল্লাহ। শিম যে গাছের পেকে থাকে ওই শিমের বিচি পড়ে অটোমেটিক শিমের চারাগুলো হয়। শিমের একটা সুবিধা কি, শিমের কখনো যত্ন নিতে হয় না, এটা অটোমেটিক চারাগুলো বের হয় এবং ওই চারা থেকে আপনা আপনি গাছগুলো হয়ে যায়, শুধু একটু টাইমলি 2 বেলা পানি দিলেই হয়ে যায়। এবারে টমেটোর ফলনটা ওইভাবে হয়নি, বিকজ পাশের প্রতিবেশী ওরা হয়তো ওদের গাছগুলো কাটার জন্য কোনো কীটনাশক দিয়েছে বা কিছু একটা। এখানে গাছগুলো আমাদের খুব এফেক্টেড হয়েছে, লাউ গাছ, টমেটো গাছ, সব কিছু আসলে এবার এই সাইডটা আমাদের আর কি মেসআপ হয়ে গেছে, কোনো কিছুই ভালো হয়নি এবং মারা গেছে। তারপরে শসা এবং শসা পর্যন্ত গাছটা নষ্ট হয়ে গেছে এবার আমাদের। আন্টি এইটা কি, এখানে এটা কি দেখতে পাচ্ছি? এইটা আমরা যে ডিম খাই সেই ডিমের খোসাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এইগুলো গুঁড়া করে। আর আমরা যে চা খাই সেই চা পাতিও অনেকবার ধুয়ে শুকাই, তারপরে ডিমের খোসা গুঁড়ো করে আর এই চা পাতি গাছের গুঁড়া দিই, ভিটামিন এই এভাবে দিলে গাছ সুন্দর করে বেড়ে ওঠে দ্রুত। আবার আমরা যে তরকারি খাই সেই তরকারির খোসা সব পলিথিনে রাখি, পরে ড্রামের মধ্যে দিয়ে ভিজাইয়ে, এইখানে আছে ভিজানো, ওই পানি ওই পানিটা দেয়। পানি 1 গ্লাস পানি, ওই সবজির পানি, আর 4 গ্লাস হলো সাদা পানি মিক্স করে দিতে হয়, এত পাওয়ার। বাহ, কি ডেডিকেশন! এই যে ডিমগুলো তারা খান, ডিম রেখে দিয়েছেন, এই খোসা গুঁড়ো করা হবে, এরপরে গাছের গোড়ায় দেয়া হবে, আর পাশাপাশি চা পাতা। আর আন্টি যে বিষয়টা বলেছেন যে সবজি ভিজিয়ে রাখে, সেটা একটু দেখি, সেটা একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ, সেটা একটু দেখি, আমার চোখের আগে পড়েছে। এই যে আগে অনেক করেছি, কলার খোসা, কমলার খোসা, সবজির খোসা আমি কোনোটাই ফেলি না, কিছুই ফেলেন না? হ্যাঁ, ভিজাইয়ে গাছের গোড়ায় দিয়ে দেই।
বাহ। 4-5 দিন পর এই তাহলে আমি বীজাণু আন্টি পড়ে। এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে গাছের জন্য শরবত? হ্যাঁ, গাছের সর্বশক্তিমান শক্তিশালী সার এটা। আচ্ছা দর্শক, এটা হচ্ছে গাছের শরবত, গাছের পুষ্টিবর্ধক। আন্টি বলছেন এটা গাছ সর্বশক্তিমান হয়ে যায়, এবং গাছগুলো দেখে তাই মনে হচ্ছে তিনি যে এত যত্ন করে এই গাছের জন্য এই বিভিন্ন ধরনের খাদ্য উপাদান তৈরি কলায় করছেন। কুশায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছু আছে। সব কিছু আছে, কতটা আন্তরিক, ভাল লাগছে আবার আন্টি। আমি এই গাছের যে পাতা বড় হয়ে মানে বুড়া হয়ে যায়, ওই পাতাগুলো কেটে আবার বালতির মধ্যে ভিজায় রাখি, একটু পচা পচা হয় তখন আর কি ওই পানিটা ছাইকে গাছের গোড়ায় দিই। বাহ, খুব খুব ভালো লাগছে, ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। হ্যাঁ, হ্যাঁ। আমি মুগ্ধ আন্টি। আপনি আমার কি, মেয়ে রাগারাগি করে কথা আমি শুনি না ওর কথা। আচ্ছা গাছকে যে এত যত্ন করে খাওয়ান, আপনি কি নিজে এত যত্ন করে পুষ্টিকর খাবার খান কিনা? আমি আমি অবাক, আমার খুবই ভালো লাগছে এটা এই যে দেখে। গত বছরের গাছের পাতা হ্যাঁ। আর কিছু মাটি গাছ কেটে রাখছিলাম, এই যে কি সুন্দর জৈব সার হয়ে রয়েছে। এই যে কালকে আমি গাছের গোড়া একমুট করে দিয়েছি যেগুলো গত বছরের গাছের পাতা পাতা আর মাটি। গাছ কেটে আর মাটি দিয়ে মিক্স করে রেখেছিলাম ড্রাম ভরে, হ্যাঁ, হ্যাঁ। পরে ড্রামটা খালি করছে এই বস্তার মধ্যে রেখেছি। আন্টি আপনার যে কৃষির প্রতি এত ভালো লাগা, এত ভালোবাসা, আপনার গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল। নড়াইলের মানুষজন কি এত সুন্দর করে গাছ রোপণ করে? সবাই তো আর করে না, শখ, আমার অনেক শখ গাছ গাছ। আসলে এটাই আসল কথা। আসলে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, মাটির দেশ, পানির দেশ, কিন্তু সবাই যে চাষাবাদ করবেন তা কিন্তু নয়, কেউ কেউ তো করবেন। এখানে আছে একটা 3 ফল গাছ। সো এটা হচ্ছে বেহেশতের একটা ফল। এই 3 ফলটা আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করতেন, এবং এই 3 ফলটা মানে এত মজার এবং এত পাকা পাকা বড় বড় 3 ফল হয়, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। দেখেন এই যে এই 3 ফলটা আসলে এত পরিমাণ হয়, আমরা খাওয়ার পরেও মানে প্রচুর পাখি যখন খায় দেখতে খুব ভালো লাগে, যে আমাদের চাহিদা মেটানোর পরেও যে পাখিগুলো খাচ্ছে বা ওরাও এগুলো মানে খেয়ে বেঁচে আছে, ভাবতেই খুব ভালো লাগে আসলে। ছোট্ট এই বাগানটিতে লাউ পেলাম, কুমড়ো পেলাম, আরো অনেক কিছু পেয়েছি। তবে সব থেকে বেশি আমার কাছে মজা লেগেছে যে তাদের এত পরিমাণে মরিচ গাছ। আমার মনে হচ্ছে একটি ঝাল ঝাল পরিবার, এরা ঝাল খুব পছন্দ করে। এই দিকটা গতবারের মরিচ আন্টি এবারও খাচ্ছে। এই যে আমি যদি দেখি এখানে কত কত জাতের কত কত মরিচ গাছ। আমার নিজেরও মরিচ খুব প্রিয়, এবং তাদের এই এত বেশি মরিচ প্রীতি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। এই পাশটাতে মরিচ গাছ, আবার এই পাশটাতে, এবং এখানে অনেক ধরনের সাদা আছে, কালচে টাইপের আছে, ক্যাপসিকাম আছে, আবার এই যে সাদা মরিচটা, এটা দেখতে খুবই চমৎকার, সুন্দর লাগছে। আমি একটু জানবো যে মরিচের প্রতি তাদের এত ভালোবাসা কেন। আমরা মরিচ খুব ভালোবাসি, মরিচ ছাড়া আমাদের প্রতিদিনের রান্না তো হয় না। তো এই কথা চিন্তা করে প্রতি বছর আমার মা বিচি থেকে মরিচের চারা, আমরা কখনো কিনে আনি না, নিজেই বিচি থেকে ঘরের মধ্যে রোপণ করে মরিচের চারা বনে এখানে নানান প্রজাতির মরিচ লাগায়। সাদা, ঝাল মরিচ, হ্যালাপিনো, ক্যাপসিকাম, গানির একটা মরিচ আছে উড়ি উড়ি, প্রচুর ফলন হয়। এবং বিশেষ একটা জিনিস যে এই মরিচগুলো এত ফলন হয় যে অন্য কিছু আমরা আসলে রেখে খেতে পারি না, কিন্তু মরিচটা আমরা ডিপ ফ্রিজে রেখে সারা বছর আমরা মরিচের চাহিদাটা পূরণ করি। সো আমার এর জন্য মরিচ গাছ এত বেশি ভালো লাগে যে মরিচটা আমরা সারা বছর রেখে খেতে পারি এবং আমরা সবাইকে দিয়ে নিজেদের চাহিদাটা মেটাতে পারি। দেখেন এই মরিচগুলো সূর্যমুখী মানে ঊর্ধ্বমুখী মরিচ যাকে বলে, উপর দিকে উঠে থাকে। এই মরিচ গাছটা হচ্ছে দেশি মরিচ, অনেক ফুল আসছে, এখনো মরিচ ওভাবে হয়নি। এখানেও আছে কিছু চেরি টমেটো গাছ। এই চেরি টমেটোগুলো যখন পাকে লাল সবুজ মিলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আসলে, আর মাশাআল্লাহ ফলনও ভালো হয়। তারপর আছে বেগুন। মাশাআল্লাহ গত পরশুদিনই বেগুন কেটেছে, 9টা বেগুন কেটেছে আলহামদুলিল্লাহ। এই যে আবার হচ্ছে,
এখানে আবার আছে একটু ওই যে উড়ি উড়ি মরিচগুলো, এই মরিচগুলো অনেক ঝাল এবং খুব ফ্লেভারফুল। এই মরিচ দিয়ে স্যুপ বানালে অনেক মজা লাগে। স্যুপে যদি আপনি একটা দুটো মরিচ ফেলে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবার পেছনে একটি গাড়ি দেখা যাচ্ছে, তাই তো? স্বাভাবিক দৃষ্টিতে এটি মনে হবে, কিন্তু আমি যদি বলি না এর পেছনেও কৃষি হচ্ছে, গাছ হচ্ছে, আসেন একটু প্রমাণ দেখায় যে সামান্যতম জায়গাও যে এই যে যারা এখানে কৃষি কাজ করছেন তারা যে ফেলে রাখেন না, তার প্রমাণ হচ্ছে একদম এই যে পাকা সড়কটা এবং সড়কের পাশে এই যে বেড়া, এই বেড়ার এই পাশে যতটুকু ফাঁকা জায়গা তারা পেয়েছেন একদম সুন্দর করে মরিচ গাছ লাগিয়ে দিয়েছেন। আর ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর করে মরিচ হয়েছে, আসলে অভিভূত হওয়া ছাড়া উপায় নেই। এবং এটা দেখে আসলে বোঝা যায় যে তাদের কৃষির প্রতি ভালোবাসা কতটুকু। মজার বিষয় হচ্ছে শুধুমাত্র যে তারা মানে সবজি খাওয়ার জন্য এত তারা ব্যাকুল তা কিন্তু নন, তারা কিন্তু ফুলও ভালোবাসেন। অর্থাৎ তাদের ঘর বা আঙিনা কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে তাদের এই আয়োজন দেখে। এটি একটি লেবু গাছ, চমৎকার লেবু হবে। এবং এই যে লেবু গাছের যে পাতা দেখতে পাচ্ছি, এই পাতা এত সবুজ, মনে হচ্ছে খুব দ্রুতই খুব ভালো ফলন হবে। আর এখানে মাটি যে অনেক বেশি তা কিন্তু নয়, সামান্য একটু মাটি, এবং সেই মাটিকেই যত সুন্দর করে উর্বর করে রাখা যায়। এবং এই লেবু গাছে যে হাত রেখেছি না, খুব সুন্দর করে সুবাস নাকে চলে এসেছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আসলে পাতা ছেঁড়া কি ঠিক হবে? এই যে একটা নষ্ট পাতা ছিঁড়ি, একটা নষ্ট পাতা ছিঁড়ি, অসাধারণ। এটা যদি শুধুমাত্র একটা পাতাও যদি কেউ এক গ্লাস পানির মধ্যে এটুকু যদি কেউ মিশিয়ে একটু শরবত করে খায়, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি অভিভূত। গল্প তো ভালোই আগাচ্ছে, কিন্তু আপনার হাতে অস্ত্র কেন? ও একটা লাউ কাটবো। একটা লাউ কাটবেন? হঠাৎ করে লাউ কাটা কেন? তোমাদের দিব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসেন আসেন। দর্শক, আমরা যে গল্প করতে আসি কৃষি নিয়ে, প্রবাস কৃষিতে এসে কিছু ফায়দাও হয়। সেটা হচ্ছে কৃষির প্রতি ভালোবাসা তৈরি করি, কৃষির প্রতি সবার ভালোবাসা তৈরি হয়, পাশাপাশি আরেকটা লাভ আছে। এই যে দেখুন, বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। কত বড় একটা লাউ পেয়ে গেলাম। আচ্ছা আন্টি, লাউ তো খেতে চিংড়ি মাছ লাগে, সেটা কোথায়? চিংড়ি মাছ, শোল মাছ, ইলিশ মাছ সব কিছু দেখা যায়। তা লাউ পেলাম, এই মাছ পাবো মাছ বাজারে আছে, চাইলে তোমার ফ্রিজ থেকে দিয়ে দিব। ও, ফ্রিজ থেকে। যাই হোক দর্শক, আমরা আজকের প্রবাস কৃষিতে কথা বলছিলাম জবেদা বেগম এবং নার্গিসের সঙ্গে। তাদের দুজনের এই যে কৃষির প্রতি ভালোবাসা, তাদের যে এই ক্ষেত, তাদের যে ছোট্ট প্রবাসের বুকে সবজির বাগান, সেটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। পাশাপাশি আপনার নিজের যদি এমন ভালো লাগা থেকে থাকে কৃষির প্রতি, এবং আপনারা যদি এরকম ছোট্ট সাজানো গোছানো বাগান থেকে থাকে, আমাদেরকে জানাতে ভুল করবেন না। প্রবাস কৃষি এটিভি ইউএসএ চলে আসবে আপনার আঙিনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।